আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কারণ ইউনূস জানেন গণভোট নিয়ে সেনাবাহিনীর ভেতরে কি ধরনের উদ্বেগ এবং আশঙ্কা আছে। সেনাবাহিনীর একটা বড় অংশ মনে করে যে গণভোটের মাধ্যমে সংবিধানটা বাতিল হয়ে গেলে ইউনূস সরকার তার যে অবস্থান, তার যে মেয়াদ, সেটাকে দীর্ঘায়িত করে নেওয়ার একটা লম্বা সুযোগ পাবেন। তখন হয়তো একটা বিপ্লবের জাতীয় সরকারও গঠন হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এক রকমের প্রথা ভেঙে বা কোনো প্রথা অনুসরণ না করেই সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। সেনাবাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে কতটা সক্রিয় সেনা কর্মকর্তারা নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন, তার চেয়েও বড় কথা এই যে গণভোট নির্বাচন দুটো একসঙ্গে হচ্ছে, তার ফলে দেশে কোনো অস্থিতিশীলতা, অশান্তি সৃষ্টি হয় কিনা, এই নির্বাচনের পরেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারে কিনা, এই আলোচনাগুলো যখন সেনাবাহিনীর ভেতর, সশস্ত্র বাহিনীর ভেতর কিছুতেই বন্ধ হচ্ছে না, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস একরকম নিজেকে নিজে বুঝে আসতে, নিজে গিয়ে বুঝে আসতেই যেন সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে এই মতবিনিময় সভায় আলাপ আলোচনা করে এলেন। এই যে সেনা সদরে হঠাৎ করে সরকার প্রধানের নির্বাচনী প্রস্তুতি, সেনাবাহিনীর কিংবা সেনাবাহিনীর কোনো একটা রুটিন ডিউটি, সে সম্পর্কে, তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে যাওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ বটে। সেনাবাহিনীর ভেতরে এখনো একটা বড় ধরনের অনিশ্চয়তা আছে 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। মানে নির্বাচনটা ঘটে যেতে পারবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে পক্ষগুলো নির্বাচনে অংশ নিচ্ছে সে পক্ষগুলো সত্যিকার অর্থেই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যেতে পারবে কিনা, তা নিয়ে শীর্ষস্থানীয় জেনারেল থেকে শুরু করে একেবারে সেনা সদস্যদের ভেতরে পর্যন্ত এক ধরনের ব্যাপক অনিশ্চয়তার বোধ কাজ করছে। তার উপর গণভোটটা, মানে জুলাই সনদকে সেনাবাহিনী বরাবর একটা সন্দেহের চোখে দেখে এসেছে। এক রকমের ভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোটামুটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে একরকম টিকিয়ে রেখে গত 17-18 মাসে বাংলাদেশের সংবিধানটা একরকম টিকিয়ে রেখেছেন। শুধু যে বাংলাদেশের সংবিধান আর রাষ্ট্রপতিকে তিনি তার মাধ্যমে টিকিয়ে রেখেছেন তাই নয়, তিনি আসলে তার মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীকে, সেনাবাহিনীকে একরকম টিকিয়ে রেখেছেন। এখন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়ে গেলে, যার জন্য সরকার তার সকল প্রতিষ্ঠানকে কাজে লাগাচ্ছে, ঠিক কি ঘটবে? মানে এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি সংসদ নির্বাচনে বিজয়ী পক্ষকে ক্ষমতা হস্তান্তর করে মানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে সরে এই উপদেষ্টা পরিষদ নিজ নিজ ঘরে ফিরে যাবেন, নাকি জুলাই সনদ সংবিধানের উপরে স্থান পেলে গণভোটের মাধ্যমে একটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে? রাষ্ট্রপতি এর মধ্যেই বলে রেখেছেন যে নির্বাচন হয়ে গেলেই তিনি পদত্যাগ করবেন। তাহলে সে সময় আবারও সেনাবাহিনীকে জড়িয়ে পেঁচিয়ে একটা নতুন ধরনের সরকার গঠনের চেষ্টা হবে কিনা, সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে এই আলোচনা আছে। কারণ এই নভেম্বর মাসেও আপনাদেরকেও বলেছি যে শীর্ষ জেনারেলরাও একটা অনলাইন বৈঠকেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে বসে প্রত্যেকে এই মত দিয়েছিলেন যে যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন না করা যায় ফেব্রুয়ারিতে, মানে এমনকি আওয়ামী লীগের অংশগ্রহণ সহ, তাহলে কোনোভাবেই বাংলাদেশে একটা স্থিতিশীলতা তারা দেখেন না। আর স্থিতিশীলতা না এলে সেনাবাহিনীর দীর্ঘমেয়াদে ব্যারাকে আবার ফিরে গিয়ে সেনাবাহিনীর যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের সুযোগও তারা দেখেন না। এবং তারপর পরই একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত জেনারেলদের বিচার শুরু হওয়া, অন্যদিকে এই যে নির্বাচন নিয়ে আশঙ্কা উদ্বেগের মধ্যে ওই সময়টাতেই কিন্তু সেনাবাহিনীর 50% সদস্যকে তারা রাজপথের ডিউটি থেকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সবেই তার সর্বশেষ দরবারটিতে আবারও সেনাবাহিনীকে এই আশ্বাস দিতে হয়েছে যে সেনাবাহিনী কোনোভাবেই
12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে কোনোভাবেই স্থায়ীভাবে কিংবা এর পরের দীর্ঘমেয়াদে কোনোভাবেই অন্য কোনো দায়িত্বে জড়াবে না, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সেনাবাহিনীর যে অফিসার্স অ্যাড্রেসটি অনুষ্ঠিত হলো 18ই জানুয়ারি, সেখানে সেনাবাহিনী প্রধান সরাসরি বলেছিলেন যে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে সেনাবাহিনীকে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। এবং সেখানে তিনি দুটো অফিসার্স অ্যাড্রেস করেন একই দিনে, একটাতে সৈনিকদের সঙ্গে কথা বলেন, একটাতে তিনি এই সেনা কর্মকর্তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। এবং সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে সেনাবাহিনীর দায়িত্ব নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্ত সীমাবদ্ধ। মানে এই বিষয়টা নিয়ে আলাপ এমন তুঙ্গে উঠেছে সেনাবাহিনীর ভেতরে যে নির্বাচনের পরে না আবার এই একটা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায় দেশ চলে যায় এবং তারপর এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তাদেরকে স্থায়ী করতে কিংবা এই অস্থিতিশীলতার মধ্যে সেনাবাহিনীকে দীর্ঘ সময় নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে থাকতে হয়। সে কারণে অফিসারদের আলাদা করে, সৈনিকদের আলাদা করে অ্যাড্রেসে ডেকে সেনাপ্রধান কিন্তু এই 18 জানুয়ারি বলেছেন যে শুধুমাত্র নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্তই সেনাবাহিনীর দায়িত্ব সীমাবদ্ধ। নির্বাচন শেষে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে, এর বাইরে অন্য কোনো ভূমিকার প্রশ্নই ওঠে না। এবং তিনি একদম পরিষ্কার করে বলেন যে রাজনৈতিক প্রক্রিয়ায় কোনোভাবেই স্থায়ী বা প্রভাবশালী কোনো পক্ষ হিসেবে সেনাবাহিনী থাকতে চায় না। এবং খুবই লক্ষ্য করার মতো বিষয় যেটা, যে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে ওই দরবার সৈনিকদের সাথেও নয়, সেনা কর্মকর্তাদের সাথেও নয়, কোথাও তিনি গণভোটের প্রসঙ্গটি আনেননি। তিনি এমন ভাবে আলাপ করেছেন তার সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে যে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনটা হবে, নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী দ্রুততম সময়ে ব্যারাকে ফিরে যাবে, যে কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সেনা সদস্যদেরকে দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন। এবং নভেম্বরে 3 বাহিনী প্রধান একত্রে যমুনায় গিয়ে আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ কথা বলে এসেছিলেন যে ফেব্রুয়ারির পর কিছুতেই আর তাদের পক্ষে রাজপথে থাকা সম্ভব হবে না। গণভোট প্রসঙ্গে ইউনূসও বিশেষ আওয়াজ তোলেন নাই সেনাবাহিনীতে গিয়ে। দেখেন, যেখানে ডক্টর ইউনূস সরকারের পয়সা খরচ করছেন, সরকারকে ব্যাংক থেকে টাকা তুলতে বাধ্য করছেন, ব্যাংকগুলোর কাছ থেকে এক রকমের চাঁদা তুলতে বাধ্য করছেন নির্বাচনী প্রচারণায়, যে গণভোটে যাতে সকলে হ্যাঁ ভোট দেয়, সেখানে ইউনূস কিন্তু গিয়ে সেনাবাহিনীকে গণভোট বিষয়ে কোনো জ্ঞান দেন নাই। তিনি সেনাবাহিনীকে বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সংবেদনশীল সময়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তিনি বলেছেন যে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণের জন্য তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিল। তিনি বলেছেন যে সক্ষম, পেশাদার, নিরপেক্ষ, জনমুখী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এই গুরুদায়িত্ব সাফল্যের সাথে সম্পন্ন করে জাতিকে একটা অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। কারণ ইউনূস জানেন গণভোট নিয়ে সেনাবাহিনীর ভেতরে কি ধরনের উদ্বেগ এবং আশঙ্কা আছে। সেনাবাহিনীর একটা বড় অংশ মনে করে যে গণভোটের মাধ্যমে সংবিধানটা বাতিল হয়ে গেলে ইউনূস সরকার তার যে অবস্থান, তার যে মেয়াদ, সেটাকে দীর্ঘায়িত করে নেওয়ার একটা লম্বা সুযোগ পাবেন। তখন হয়তো একটা বিপ্লবের জাতীয় সরকারও গঠন হতে পারে। সেনাবাহিনীর ভেতরে এই উদ্বেগের স্পষ্টত কারণ আছে, কারণ মাত্র গত সপ্তাহেও সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে একটা বড় রদবদল আনতে এই ইউনূস সরকার আর ইউনূসের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যাকে সেনা সদরে ঢোকা একরকম বন্ধ করে রেখেছেন, এপ্রিলে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সরাসরি বলেছেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামে একজনকে বিদেশ থেকে উড়িয়ে এনে ডক্টর ইউনূস নিয়োগ দিয়েছেন,
কিন্তু তাদের সঙ্গে আলাপ করেন নাই, কাজেই সশস্ত্র বাহিনী এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সেনা সদরে ঢুকতে দেবে না। সেই খলিলুর রহমান এখনো সেনা সদরে ঢুকতে পারেন না বটে, তিনি ক্রমাগতভাবে ইউনূস সরকারের হয়ে সেনাবাহিনীর ভেতরে নানা রকম রদবদল ঘটাতে নানা রকম কলকাঠি সর্বদাই নেড়ে চলেছেন। গত সপ্তাহেও এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর ইউনূস মিলে চেষ্টা করেছিলেন জেনারেলদের শীর্ষস্থানীয় পদগুলোর মধ্যে এমন একটা রদবদল আনতে যাতে তারা সশস্ত্র বাহিনীর নামে বিশ্বের বিভিন্ন দেশে দেশে যে ব্যাপক কেনাকাটা করছেন সেগুলোকে আরো ত্বরান্বিত করা যায়। কারণ ইউনূস সরকার, ডক্টর ইউনূস এমনকি রাষ্ট্রপতি পদে গিয়েও তার ক্ষমতাকে দীর্ঘায়িত করবার ফর্মুলা যেমন এক রকমের ছোকে রেখেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও বিএনপি ক্ষমতায় এলেও থাকা যায় কিনা সে বিষয়েও আলাপ আলোচনা চলছে খলিলুর রহমানেরও। কিন্তু এই যে কেনাকাটার ক্রয় প্রক্রিয়াটা তারা শুরু করেছেন সেগুলোকে তারা দ্রুততার সাথে সেরে ফেলতে চান এবং সেজন্যে তারা প্রধান উপদেষ্টার দফতরের সশস্ত্র বাহিনী বিভাগের যিনি প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তাকে চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ দিতে চেয়েছিলেন। কারণ চিফ অফ জেনারেল স্টাফ পদটিতেই সশস্ত্র বাহিনীর সকল কেনাকাটার বাজেট বরাদ্দের সুযোগ থাকে এবং এই তাদের অত্যন্ত বিশ্বস্ত, মানে সেনাবাহিনীর ভেতরে সকল কলকাঠি যার মাধ্যমে ইউনূস আর খলিল নাড়ছিলেন এই এত মাস ধরে, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে যদি সিজিএস পদে নিয়োগ দেওয়া যেত তাহলে তাদের এই যে সশস্ত্র বাহিনী বিষয়ক কেনাকাটাটা সেগুলো তারা আরো ত্বরান্বিত করতে পারতেন, আরো বেশি বেশি করতে পারতেন এবং কেনাকাটায় সশস্ত্র বাহিনীর কেনাকাটায় যেসব লাভালাভের বিষয় থাকে সেগুলো আরো গুছিয়ে নিতে পারতেন। এছাড়াও জামায়াতে ইসলামীর এক রকমের চাপে এবং পরামর্শে, বিশেষ করে সেনাবাহিনীর জামায়াতপন্থী অংশ যারা কিনা গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমির এক রকমের অনুসারী বা সমর্থক, তাদের পরামর্শ ছিল যে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে নতুন পিএসও মানে প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার করে নিয়ে আসা। তো এই যে খলিলুর রহমান আর ইউনূসের পরামর্শে বা তাদের কলকাঠি নাড়ায় সেনাবাহিনীর ভেতরে এই যে নতুন করে আরেক দফা জেনারেলদের পদ এবং পদায়নের রদবদল সেটা একেবারে সম্প্রতি ওয়াকারুজ্জামান ঠেকিয়ে দিয়েছেন এবং সেখানেও এক রকমের অস্থিরতা তৈরি হয়েছে সেনাবাহিনীর ভেতরে যে এই যে ইউনূস সরকার তারা যদি আরো দীর্ঘমেয়াদে থাকে, এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানই যদি থেকে যান, জুলাই সনদ যদি গণভোটের মাধ্যমে পাশ হয়ে যায় তাহলে যে ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হবে সেনাবাহিনীর ভেতরে দীর্ঘমেয়াদে, সেই সমাধান তো 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আসবে না। আর ইউনূসও এটা পরিষ্কার করেছেন যে তার জন্য সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, মানে সক্ষমতা বৃদ্ধির নামে কেনাকাটার বিষয়টি কত গুরুত্বপূর্ণ ওই নির্বাচন বিষয়ক আলাপের মধ্যেও গিয়ে তিনি দাবি করেছেন যে সেনাবাহিনীর কোনো সক্ষমতা বৃদ্ধিতে যখন দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে কোনো কাজ হয় নাই তখন অত্যন্ত অল্প সময়ে এই পরিস্থিতির ব্যাপক পরিবর্তনের সূচনা করেছেন ইউনূস সরকার। মানে তিনি বলেছেন ওই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন সূচনা করেছি এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা ব্যাপক বৃদ্ধি করেছি। যেতে হবে এমন শঙ্কা যখন ইউনূসের মনে, তখন সম্ভবত তিনি বুঝতে পারছেন সশস্ত্র বাহিনীতে যে ব্যাপক কেনাকাটা বিভিন্ন দেশ থেকে করার ফলে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের ধমকের মুখে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী, সেসব কেনাকাটা নিয়ে আগামী সময়েও অনেক প্রশ্ন আসবে। কাজেই সেই কেনাকাটা প্রসঙ্গেও তিনি একরকম জবাবদিহি করে আসবার প্রয়োজন বোধ করেছেন বা নিজের ব্যাখ্যাটা দিয়ে আসার প্রয়োজন বোধ করেছেন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের সামনে। সেনাবাহিনীর জেনারেলেরা ইউনূসের সেই ব্যাখ্যায় ভুলেছেন কিনা জানি না, তবে নিশ্চিতভাবে তাদের মনে এই প্রশ্নটা খেলা করেছে যে এটাই কি ইউনূসের সর্বশেষ সেনা সদর সফর, নাকি ইউনূস সরকার প্রধান পদে থাকবেন আরো দীর্ঘ সময় এবং আবারও সরকার প্রধান হিসেবেই সেনা সদরে ফিরবেন। আসসালামু আলাইকুম। হঠাৎই একটা কাকতালীয় মন্তব্য, রাজনৈতিক সমীকরণের হিসেব নিকেশ পাল্টে যাওয়ার মতন বক্তব্য। বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন আওয়ামী লীগ নিয়ে যে কথা, যে মন্তব্য করছেন
তাতে বিষয়টিকে আমাদেরকে এভাবেই নিশ্চয়ই মন্তব্য করতে হবে, বর্ণনা করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার নির্বাচন আগের চেয়েও ভিন্ন হবে। আগে যেখানে ধানের শীষ এবং নৌকার প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার নৌকা নেই। আক্ষেপের সুরেই তিনি বলছেন। আমরা ধরে নিতে পারি তিনি যা বলছেন তা হচ্ছে এরকম যে নৌকা এবং ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতাটুকু অবশ্যই গণতন্ত্রের জন্য সৌন্দর্য ছিল বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, তিনি কি বলছেন? সোমবার ঠাকুরগাঁওয়ে একটি নির্বাচনী সমাবেশে তিনি বলছেন, নৌকার যিনি কাণ্ডারি, খেয়াল করে শুনুন, নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদের বিপদে ফেলে গেছেন, মানে তারাও বিপদে আছে নিজেরা। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো, সে কি সর্বনাশ। আমরা কি সর্বনাশ শব্দটা ইউজ করবো এখানে, নাকি কি চমৎকার, কোনটি? তিনি বলছেন, এবার নতুন একটি মার্কা সামনে এসেছে, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই এখন সরকার গঠন করতে চায়। মির্জা ফখরুল ইসলাম সাহেব কেন এখন একটি বিশেষ শক্তি বা সরাসরি বলতে গেলে স্বাধীনতা বিরোধী শক্তিকে ভয় পাচ্ছেন? সভায় তিনি আরো কিছু কথা বলেছেন, যেমন তিনি বলছেন, নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলছেন, এই দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান, কেউ ভয় পাবেন না, সাহস নিয়ে চলবেন, আমার ভাইয়েরা সবসময় আপনাদের পাশে থাকবে। এবং তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের অধিকার রক্ষা করা হবে। এই কথাগুলো সিগনিফিকেন্ট, সেটি আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক হিসেব নিকেশ থেকে মিলাতে পারি। যাই হোক, এখন মূল জায়গাটি নিয়ে যদি আমরা কথা বলি, প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সত্যি আওয়ামী লীগের শূন্যতা অনুভব করছে গণতান্ত্রিক সৌন্দর্যের জায়গা থেকে, নাকি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে আওয়ামী লীগের প্রতি একটু উদার মনোভাব প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে, নাকি সত্যি সত্যি জামাতকে ভয় পাচ্ছে বিএনপি? জামাত যেমন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, ডি নিয়ে এগোচ্ছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যখন নিষিদ্ধ করা হলো, নিশ্চয়ই তার আগে থেকে নানান ধরনের মন্তব্য ওঠা শুরু হয়েছিল, নানান ধরনের প্রশ্ন রাজনৈতিক মঞ্চে ওঠা শুরু হয়েছিল। বিএনপি বলে দিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার বিষয়টি তারা মেনে নিতে চায় না বা তারা এই প্রক্রিয়ায় বিশ্বাস করে না। কিন্তু পরে যখন মব ক্রিয়েট করার মাধ্যমে জুলাই আন্দোলনের কিছু নেতা তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাইল, তখন ডক্টর ইউনূস সাহেব নিষিদ্ধ করে দিলেন এক কলমের খোঁচায় নির্বাহী আদেশে। মব ক্রিয়েট করে যা কিছু চাওয়া হয়েছে গত 18 মাসে সবই ইউনূস সাহেব মেনে নিয়েছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের নেতাদের। তো পরে আবার বিএনপিকে আমরা দেখলাম যে এটির আবার কৃতিত্ব নিতে, যে আমরা সবসময় আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার বিষয়টি দাবি তুলেছি। আবার আমরা কি দেখলাম, ফ্যাসিবাদ ঠেকানোর নামে আমরা যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য গড়ে তুলতে দেখলাম সব রাজনৈতিক দলকে। প্রশ্ন করেছিলাম, অনেকবার এই প্রশ্ন তুলেছি, কোনটি ভয়ঙ্কর? আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদী শক্তি হয়েও থাকে সেটি ভয়ঙ্কর, নাকি এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যে আস্ফালন সেটি ভয়ঙ্কর? কাদের সাথে ঐক্য গড়ে তুলতে হবে? বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরার আগে বিএনপির বিশেষ কিছু নেতার সঙ্গে তিনি একটি অনলাইন বৈঠক করেছিলেন, যার খবর আমি এর আগে আপনাদেরকে দিয়েছি। মানে লন্ডনে থেকেই তিনি অনলাইন বৈঠকটি করেছিলেন এবং সেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, সেক্ষেত্রে বিরোধী দলে আপনারা কাকে দেখতে চান? তারেক রহমান বাংলাদেশে আসার আরো কয়েক মাস আগে এই প্রশ্নটি একটা বৈঠকে করেছিলেন। তো সেখানে উপস্থিত বিএনপি নেতাদের 60% বলেছিলেন যে আমরা বিরোধী দলে আওয়ামী লীগকে দেখতে চাই, আর 40% বলেছিলেন যে জামাতকে চাই।
মানে তার প্রশ্নটা ছিল জামাত নাকি আওয়ামী লীগ। তার মানে এই যে হিসাবটি, এর মধ্যে দিয়েও বোঝা যায় যে বিএনপির মধ্যে এখনো জামাতপন্থী নেতাদের প্রভাব কতখানি। যাই হোক, এখন জামাত যদি সত্যিই এই নির্বাচনে আরো শক্তিশালী হয়, সুবিধাটা আসলে কাদের আর সর্বনাশটাই বা কাদের বা কার? রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আসলে কার সাথে বিএনপি এবং দেশ, এই দুয়ের জন্য এই খেলাটি মঙ্গলজনক। অনেক আগে থেকেই বলে আসছে, আপনাদের হয়তো কারোর মনে থাকার কথা, আরো প্রায় 15-16 মাস আগে, অর্থাৎ 2024 5 আগস্টের 1.5-2 মাসে মাথায় এসে আমি এমন মন্তব্য করেছিলাম আমার কিছু কন্টেন্টে, একাধিকবার বলেছি যে এই ইউনূস সরকার পতনের জন্য অথবা যে কোনো অশুভ শক্তিকে বধ করার জন্য এই বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ এবং বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। আমরা জানি না সেই দিনটি সামনে আসতে যাচ্ছে কিনা, তবে আমার মনে হয় এমনটি হয়তো হবে অদূর ভবিষ্যতে। 24-এর আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের জন্য অনেকেই রাজপথে নেমেছিলেন, যার মধ্যে অনেক সুবুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, এটি সত্য কথা। আওয়ামী পরিবারের নেতা কর্মীরাও অনেকে ছিলেন, এটিও চরম বাস্তবতা। তার তো অনেক কারণ ছিল, সেই সব কারণ আর এখন এই মুহূর্তে ব্যাখ্যা করতে চাইছি না। কিন্তু তারা কি হলো, ধাক্কা খেলেন, প্রতারিত হলেন চরমভাবে। যে বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন তা তারা আর দেখলেন না। চরমপন্থার উত্থানে নিশ্চয়ই বিএনপিও শঙ্কিত। আওয়ামী লীগের সময় দুর্নীতি ছিল, অনেক ধরনের নির্যাতন হয়েছে, স্টিমরোলার চলেছে বিরোধী দলের উপর, এগুলো সত্য কথা। কিন্তু মৌলবাদী শক্তির আস্ফালন তো ছিল না, পশ্চিমাদের নোংরা খেলার জয় জয়কার তো ছিল না। এখন এই বাংলাদেশ অনেকগুলো পরাশক্তির একটা খেলার মঞ্চে তৈরি হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করুন, শেখ হাসিনা গত 23শে জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নামে যে একটি সাংবাদিকদের সংগঠনে অডিও বার্তা দিলেন। সেই অডিও বার্তায় তিনি কিন্তু একবারের জন্য তারেক রহমান বা বিএনপির প্রতি বিষোদ্গার করেননি। একইভাবে তার সন্তান সজীব ওয়াজেদ জয় কদিন আগে আল জাজিরাতে একটি দীর্ঘ ইন্টারভিউ দিলেন বেশ স্মার্টনেসের সঙ্গে, সেখানেও তিনি একবারের জন্য বিএনপির বিরুদ্ধে কথা তোলেননি। এবং এটুকু মনে করে দিতে চাই যে খেলা চলছে, অনেক দিক থেকেই খেলা চলছে, নানান ধরনের সমীকরণ চলছে। কোন সমীকরণটা মিলবে আমরা হয়তো কেউ নিজেদের মতো করে ধারণা করে নিতে পারি। এবং যুক্তরাষ্ট্র যেমন বসে নেই, ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট প্রকাশ করা নিয়ে তো বেশ হইচই শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। আবার এটুকুও বলে রাখি, ভারতও নিশ্চয়ই বসে নেই। চীন খেলছে চীনের মতো করে অন্য ফ্রন্টে।